আলোর ঝলকে যতটুকু পাও সে তো শুধু অংশ, তো যেখানে যত ক্ষত জমে ওঠে আমি সেই সব ক্ষত। প্রতি মুহূর্তে স্নাতক যে আমি প্রতি মুহূর্তেই সব, সে আমির মাটির বুক ভেঙে তোলে স্পন্দিত পল্লব। সে আমিতে এসে হাজার আমির ঢেউ তোলে জানবি, পথে আন পথে গঞ্জে বাজারে আলিন সে আমি কবি। কিংবা এইসব লেখা তার মানে খুঁজে পাবে বলে আসে শহরের শেষ ধাপে কবর সারির পাশাপাশি। এপিটাফগুলি তার অভিধা বাড়ায় সন্ধেবেলা, নগ্ন অক্ষরের গায়ে মৃত বন্ধুদের হিমশ্বাসে। 2021 সাল 21শে এপ্রিল, বাংলার আকাশ তখন কালবৈশাখীর কালো মেঘ ঢাকা। ঠিক সেই মুহূর্তে খবরটি এলো, কবি শঙ্খ ঘোষ মারা গেছে। লৌকিক বিচারে তার বয়স হয়েছিল 90। কিন্তু এই প্রয়াণ কেবল একজন কবির চলে যাওয়া নয়, বরং একটি বাতিঘরের নিভে যাওয়া, যা দীর্ঘ 7টি দশক ধরে রাষ্ট্রীয় সন্ত্রাস, সামাজিক অবক্ষয়, মানবতার লাঞ্ছনার বিরুদ্ধে নিঃশব্দে এক অমোঘ আলোকবর্তিকা হিসেবে জ্বালিয়ে রেখেছিল। যিনি লিখেছিলেন, হয়তো এসেছিল কিন্তু আমি দেখিনি। এখন কি সে অনেক দূরে চলে গেছে? যাব যাব যাব, সব তো ঠিক করাই আছে। এখন কেবলই বিদায় নেয়া, সবার দিকে চোখ, যাবার বেলায় প্রণাম প্রণাম। কি নাম? আমার কোনো নাম তো নেই। নৌকা বাঁধা আছে দুটি, দূরে সবাই জাল ফেলেছে সমুদ্রে। শঙ্খ ঘোষ এমন এক নাম, যিনি মৃদু স্বরেও ক্ষমতার সিংহাসন কাঁপিয়ে দেওয়ার জাদুমন্ত্র জানতেন। আর জানতেন বলেই তার কবিতায় ফুটে ওঠে, তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। একটা দুটো সহজ কথা বলবো ভারী চোখের আড়ে, জৌলুসতা ঝুলসে ওঠে বিজ্ঞাপনে রংবাহারে। শঙ্খ ঘোষের জীবন ও সাহিত্য কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং তার সময় ও ইতিহাসের এক জীবন্ত দলিল। কল্পনা করুন তো, একটা বিশাল জনসভা, যেখানে সবাই চিৎকার করছে, স্লোগান দিচ্ছে, তার মাঝে এক কোণে ধুতি পাঞ্জাবি পরা এক ছিপছিপে মানুষ চুপচাপ দাঁড়িয়ে। তিনি কোনো আস্ফালন করছে না, কিন্তু তার কলম যখন কাগজের উপর আঁচড় কাটছে, তখন সেই শব্দের তোড়ে গদি টলমল করে উঠছে শাসকের। তিনি শিখিয়েছিলেন, প্রতিবাদ করতে গেলে সবসময় গলা ফাটানোর দরকার হয় না, মাঝে মাঝে চুপ থাকাটাও হতে পারে সিস্টেমের গালে এক বড়সড় চর। শঙ্খ ঘোষের রাজনীতি কোনো দলীয় ঝান্ডার অনুসারী ছিল না, তা ছিল মানুষের মৌলিক অধিকার ও সংবিধিবদ্ধ ন্যায় বিচারের পক্ষে এক আপোষহীন লড়াই। 1952 সাল, দেশ স্বাধীন হয়েছে মাত্র কয়েক বছর। কুচবিহারে খাদ্যের দাবিতে মিছিলে গুলি চালালো পুলিশ, মারা গেল 16 বছরের এক কিশোরী। শঙ্খবাবুর কলম থেকে সেই ক্ষোভ বেরিয়ে এলো যমুনাবতী কবিতার মাধ্যমে। নিভন্তই চুল্লিতে মা, একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, ভাতের বদলে বুলেট, এই অবিচার তিনি সইতে পারেননি। সেই শুরু। তারপর 70 দশকের নকশাল দমনের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস, কিংবা 80-90-এর রাজনৈতিক অবক্ষয় শঙ্খ ঘোষের শির দ্বারা কোনোদিন নুয়ে পড়েনি। তিনি লিখেছিলেন, নষ্ট হয়ে যায় প্রভু, নষ্ট হয়ে যায়, ছিল নেই মাত্র এই, ইটের পাজায় আগুন জ্বালায়, রাত্রে দারুণ জ্বালায়, আর সব ধান নষ্ট হয়ে যায়। তিনি যখন লিখলেন, তোমারই সেন্ট্রাল জেলে, তোমারই কার্জন পার্কে, তখন শাসকের রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। তার প্রিয় ছাত্র তিমির বরণ সিংহের পুলিশের গুলিতে মৃত্যু তাকে যে গভীর ক্ষত বা গভীর যন্ত্রণা দিয়েছিল, তা ফুটে উঠেছিল তার তিমির কবিতায়। ক্ষমতার কাছাকাছি থাকা যাদের নেশা, তাদের ভিড়ে শঙ্খ ঘোষ ছিলেন ব্যতিক্রম এক সন্ন্যাসী। 2007 সালে নন্দীগ্রামে রক্তক্ষয়ী ঘটনার প্রতিবাদে তিনি যখন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে পদত্যাগ করেন, তখন তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে কবির শ্রেষ্ঠ পরিচয় তার নৈতিকতায়, কোনো সরকারি আনুকূল্যে নয়। সাম্প্রতিক সময়েও যখন উন্নয়ন শব্দটিকে কেন্দ্র করে অগণতান্ত্রিক আস্ফালন দেখা গেছে, তখন তিনি ব্যঙ্গাত্মক স্বরে লিখতে দ্বিধাগ্রস্ত করেনি, রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। তিনি লিখেছিলেন, মাতঙ্গিনী হাজরাকে আমরা গুলি করে মেরেছি ধর্মাবতার। সত্যি যে মেরেছি আসামের স্কুল ছাত্রী কনকলতা বড়ুয়াকে, ঘরের বউ ভোগেশ্বরী ফুচন্নিকে। সত্যি যে দৈবাত আমরা নারীঘাতী, অসহায়ভাবে নারীঘাতী আমরা দৈবাত। কিন্তু ভাবুন ধর্মাবতার, ভাবুন ওই আন্দোলনওয়ালাদের ধাস্টামো। ভারত ছাড়ো হাঁক দিয়ে কাপুরুষেরা সামনে এগিয়ে দিয়েছিল মেয়েদের, আমাদের হাত কলঙ্কিত করে দেবার জন্য। ভাবুন কি ঘৃণ্য সেই চক্রান্ত ধর্মাবতার। 1932 সালে চাঁদপুরে জন্ম থেকে শুরু করে পাবনার কৈশোর, পরবর্তীকালে কলকাতার নাগরিক জীবন, সব মিলিয়ে তিনি ছিলেন দুই বাংলার এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক সেতু।
বরিশালের বানিয়াপাড়ার সেই শিকড় তাকে আমৃত্যু তাড়া করে ফিরেছে। তিনি নিজেই লিখেছিলেন, এমন কবিতা কমই লিখেছি যার মধ্যে শব্দে বা প্রতিমায় বাংলাদেশী প্রচ্ছন্ন হয়ে নেই। এই নারীর টানি তাকে করে তুলেছিল প্রকৃত অর্থে বিশ্বজনীন। বাংলাদেশের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে যে কোনো সংকটে শঙ্খ ঘোষের কণ্ঠস্বর ছিল দুই বাংলার ঐক্যসূত্র। শঙ্খ ঘোষের কবিতার শৈল্পিক বিন্যাস বা তার গদ্যের গভীরতা তাকে আধুনিক বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব পরবর্তী শ্রেষ্ঠ অভিভাবকের আসনে বসিয়েছিল। রবীন্দ্রনাথকে তিনি কেবল পাঠ করেননি, তাকে প্রতিনিয়ত বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন করে আবিষ্কার করেছেন। ওকাম্পর রবীন্দ্রনাথ বা রক্তকল্যাণ অনুবাদের মধ্য দিয়ে তিনি বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলার এক নিবিড় যোগাযোগ স্থাপন করেছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় সার্থকতা সম্ভবত এই যে তিনি অত্যন্ত জটিল সত্যকেও অতি সাধারণ মানুষের বোধগম্য ভাষায় পৌঁছে দিতে পারতেন। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। তার এই উচ্চারণ আজ এই বিভাজিত আত্মকেন্দ্রিক সময়ে দাঁড়িয়ে এক অমোঘ জীবন মন্ত্রে পরিণত হয়েছে। তিনি লিখতে পেরেছিলেন, এত বেশি কথা বলো কেন, চুপ করো, শব্দহীন হও, সস্পমূল্যে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর। লেখো আয়ু, লেখো আয়ু, ভেঙে পড়ে ঝাউ, বালির উত্থান, উড়ে ঝড়। শঙ্খ ঘোষ ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব যিনি ব্যক্তিগত জীবনে স্বল্পভাষী প্রচার বিমুখ। তার লেখনী ছিল শানিত তলোয়ারের মতো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তিনি প্রজন্মের পর প্রজন্মকে কেবল সাহিত্যই শেখাননি, শিখিয়েছিলেন মাথা উঁচু করে বাঁচার আত্মমর্যাদা। নিজের পরিচয় গোপন রাখার এক অদ্ভুত প্রবণতা ছিল তার মধ্যে। চিত্তপ্রিয় থেকে শঙ্খ হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় তিনি বারবার চেয়েছিলেন শব্দহীন হতে, নীরবতার গভীরে সত্যের সন্ধান করতে। কিন্তু সময়ের দাবি তাকে বারবার বাধ্য করেছে শঙ্খনাদ করতে। আজ যখন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, তখন চাটুকারি তার মেরুদণ্ডহীনতা সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়ায়, তখন শঙ্খ ঘোষের সেই স্থিতধী মূর্তিটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অগ্নির শিলালিপি। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে দম্ভকে উপেক্ষা করতে হয়। রাষ্ট্রিক মর্যাদায় তোপধ্বনির আড়ম্বর তিনি অপছন্দ করতেন। তাই হয়তো শেষ বিদায়ে সেই শব্দহীনতাই ছিল তার যোগ্য সম্মান। শেষ করছে তার একটি কবিতা দিয়ে, লাইনেই ছিলাম বাবা, লহমার জন্য ছিটকে গিয়ে খুঁজেই পাই না আর নিজেকে, কি মুশকিলে পড়েছি। এটা তো আমার এটিএম, আমার না, এটাই আপনার। সবই দেখি একাকার, আমি তবে কোথায় রয়েছি, এ কি হচ্ছে, সরে যান না। আরে আরে আমরা কি আলাদা? দেখছেন তো সব কটা একই সঙ্গে জাপটানো দড়ি বাঁধা, থামুন না। তুমি কে হে? আমি হেই, হই হেই হাট। প্রতিবাদ? না না বাপু, কিছুই করছি না প্রতিবাদ। কোনো মতে ফিরে যাব ফাঁকা টিন বাজিয়ে সহজে। আগুনই কোথাও নেই, কি হবে বা জ্বালানির খোঁজে।